সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের ইতিহাসের উপর থেকে তোমাদের একদম লাস্ট মিনিটে একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরবো। তো প্রত্যেকটা পার্ট থেকে তোমাদের একটা দুটো করে বাছাই করা একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো বলে দেবো সেগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে। অধ্যায় ধরে আগে তোমাদেরকে বলে দেবো, তার মধ্যে থেকে 6টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করলে কিন্তু এখান থেকে অনেক করেই তোমরা কমন পাবে। তো সেই জন্য বলবো তোমরা একটু ভালো করে ভিডিওটা শুনে নাও, কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ বলছি আর কোন 6টা প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ দাবি রাখে এটা একটু খেয়াল করে নেবে। তো চলো আমরা দেখে নিই কি কি প্রশ্ন আমাদেরকে এই শেষ মুহূর্তে তৈরি করা দরকার। আর এখানে একটু তোমরা প্রশ্নগুলোকে একটু নোট ডাউন করে নিও। প্রথম দেখো, তোমাদের ইতিহাসের মধ্যে প্রথম অধ্যায় থেকে তোমাদের প্রশ্নগুলো দেখো, তার মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ যেটা তোমাদের সবাইকে খুব ভালো করে করতে হবে। প্রথম দেখো, মিথ ও লেজেন্ড বলতে কি বোঝো? ইতিহাস রচনায় মিথ ও লেজেন্ডের গুরুত্ব আলোচনা করো। এটা তোমাদের প্রথম অধ্যায় থেকে খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে, মিথ বা লেজেন্ড। তো এই প্রশ্নটা প্রত্যেককে বলবো তোমরা খুব ভালো করে কিন্তু তৈরি করবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো? পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসে পার্থক্য লেখো। এই প্রশ্নটা তারপরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে কিন্তু তৈরি করতে হবে। খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন, এখান থেকে দুটো করলে আশা করছি একটা তোমাদের এসে যাবে। তারপরে দেখো, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে দেখো। তারপরে এই প্রশ্নটি তোমরা তৈরি করবে সেকেন্ড চয়েসের দিক থেকে। যদি প্রশ্ন কঠিন হয় তাহলে এইগুলোকে টার্গেট নিতে হবে। তারপরে একটি দেখো, মিউজিয়াম কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘর বা লেখাগারের ভূমিকা লেখো। তারপরে এই প্রশ্নটি তোমরা দেখে রাখবে, এটা হচ্ছে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দাবি রাখে। এবার দেখো, তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করতে হবে দেখে নাও। এর মধ্যে একটি প্রশ্ন তোমাদের এবছর কিন্তু শিওর আসবে, এই একটাই করলে একটাই তোমরা পাবে। তো দ্বিতীয় অধ্যায় থেকে দেখো, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। এটা তোমাদের শিওর শর্ট এবছর খুব গুরুত্বপূর্ণ। তোমরা একটা করে গেলে পরীক্ষায় কিন্তু একটাই পাবে, অর্থাৎ যে 5টা তোমাদেরকে লিখতে হয় 5টে 40, সেখান থেকে একটি প্রশ্ন কিন্তু কমন প্রশ্ন ধরা হচ্ছে। তো এইটাই তোমরা ভালো করে করবে। এইটা করা হয়ে গেলে এক্সট্রা কিছু প্রশ্ন বলেছি, যারা করতে চাও করবে, না করলেও চলবে। সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো। এর পরের স্টেপ এটা গুরুত্বের দাবি রাখে। আর যদি অত্যন্ত কঠিন প্রশ্ন হয় তাহলে এটি দেবে, কিন্তু যেটা বললো হবসন লেনিন এবছর তোমাদের পরীক্ষা আসবে। উপনিবেশবাদ বলতে কি বোঝো? পরের প্রশ্ন, উপনিবেশবাদ বলতে কি বোঝো? উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। নেক্সট, নয়া উপনিবেশবাদের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, উপনিবেশবাদের সংজ্ঞা সহ অবসানের কারণ লেখো। এই কটা প্রশ্ন কিন্তু রাখা হচ্ছে, কিন্তু একটি করলেই তোমাদের হয়ে যাবে, সেটা হচ্ছে হবসন লেনিনটা এবছরের শিওর প্রশ্ন আসবে। অধ্যায় 3, এখান থেকে যে প্রশ্নগুলোকে তোমাদেরকে তৈরি করতে হবে সেখানে প্রশ্নগুলোকে ভালো করে খেয়াল করো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে তোমরা তৈরি করবে এই অধ্যায় থেকে। তারপরে প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কি বোঝো? ঔপনিবেশিক আমলে ভারতে অবশিল্পায়ন সম্পর্কে আলোচনা করো। মানে অবশিল্পায়নের কারণ আর ফলাফলটা খুব ভালো করে দেখবে। এই দুটো প্রশ্ন এই অধ্যায় থেকে এবছরের জন্য খুব গুরুত্বের দাবি রাখে। এই দুটি প্রশ্ন ভালো করে করবে। করা হয়ে গেলে দেখো, পলাশী ও বক্সার যুদ্ধে ফলাফলের তুলনামূলক আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে। তারপর নেক্সট প্রশ্ন আরেকটা দেয়া আছে, চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি পরিচয় দাও। কিন্তু প্রথম দুটি প্রশ্ন তোমাদের জন্য এই 3 নম্বর অধ্যায় থেকে ভূমি রাজস্ব আর অবশিল্পায়ন দুটো প্রশ্নের মধ্যে আশা করছি একটা তোমাদের দেওয়ার চান্স রয়েছে। তো এটা ভালো করে তোমরা করবে। অধ্যায় 4, এখান থেকে দেখো কোন প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। অধ্যায় 4, এখান থেকে আলিগড় আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো বা সৈয়দ আহমদ খানের ভূমিকা লেখো। এই প্রশ্নটা তোমাদের এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আসার চান্স খুব তীব্র। তো এইটা হচ্ছে যারা বেশি করতে পারবে না এই অধ্যায় থেকে একটি অন্তত খুব ভালো করে তৈরি করে নেবে। তারপর প্রশ্ন, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপর এটি দেখবে, এটা মোটামুটি গুরুত্ব আছে, প্রশ্ন কঠিন হলে দেবে। ভারতের সমাজ সংস্কার হিসাবে রাজা রামমোহন রায় অবদান লেখো। তারপরে এটি দেখে রাখবে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায় আন্দোলনে বিবরণ দাও। তো এই প্রশ্নটি তারপরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় 4 থেকে।
তারপরে এইটি তোমাদের খুব ভালো করতে হবে। অর্থাৎ তোমাদের আলিগড় আন্দোলন আর এইটা হচ্ছে দলিত আন্দোলন, এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমার দৃষ্টিভঙ্গিতে। তারপর দেখো 19 শতকে বাংলা নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা লেখো। তারপরে 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলার সংস্কার আন্দোলনের বিবরণ দাও। তারপরে এইগুলো মোটামুটি ভাবে দেখে রাখতে পারো। এইবার দেখো তোমাদের অধ্যায় 5 থেকে কি কি প্রশ্ন তোমাদেরকে তৈরি করতে হবে সেটা একটু খেয়াল করো। এখান থেকে একটা পার্ট তোমাদের আলাদা হয় যেহেতু, তো সেই জন্য এখান থেকে কিন্তু ভালো করে তোমাদের আলাদা পার্ট হিসাবে দেখতে হবে। রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল, গান্ধীজি কেন এই আইনে বিরোধিতা করেছিলেন এবং এর শর্তগুলি কি ছিল, খুব ভালো করে কিন্তু প্রশ্নটি করবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে পটভূমি আলোচনা করো, এই ঘটনা গুরুত্ব আলোচনা করো। এটা তারপরে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো 85 মন্বন্তরের কারণ ও ফলাফল লেখে, এটা মোটামুটি প্রশ্ন, কঠিন প্রশ্ন যদি পেঁয়াজ পোঁচ করে তখন এদিক থেকে দিতে পারে। নেক্সট প্রশ্ন দেখো মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক বিশ্লেষণ করো, আর এই মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের শর্তগুলি লেখো। তারপর এটি তোমরা ভালো করে কিন্তু দেখবে। লগ্নং চুক্তির শর্ত ও গুরুত্ব লেখো, তারপর এটা দেখবে। লাস্টে দেখো মন্টেগু চেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্যগুলি লেখো, আর এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। এইটা প্রথমের দিকে তোমাদের রাওলাট আইন আর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এই তিনটে প্রশ্ন কিন্তু তোমাদেরকে ভালো করে তৈরি করতে হবে এবছরের জন্য, যথেষ্ট গুরুত্বের দাবি রাখছে। এবার দেখো তোমাদের 6 নম্বর অধ্যায় থেকে কি প্রশ্ন তোমাদের করা দরকার। 6 নম্বর অধ্যায় থেকে একটি প্রশ্ন খুব ভালো করে করতে হবে, যেটা আসার চান্স এবছর খুব 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 তীব্র। 1942 আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এই প্রশ্নটি আমার তরফে ধরে নেওয়া হচ্ছে যে এবছর কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে, খুব ভালো করে করবে, শিওর শর্ট হিসাবে ধরা যায়। আর এইটা করা হয়ে গেলে তোমরা এখান থেকে সুভাষচন্দ্র বসু, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর ভূমিকা কি ছিল, অথবা প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে, ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতাই সুভাষচন্দ্র বসু ও তার নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের অবদান উল্লেখ করো। এই দুটো প্রশ্নের মধ্যে একটি চোখ বুঝিয়ে পাবে, অর্থাৎ এই দুটো করলে কিন্তু এখান থেকে শিওর একটা পাবে। তোমাদের যেমন ওখানে হবসন লেনিন করলে একটাই পাবে, আর এখান থেকে 1942টা বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন, তার সঙ্গে নেতাজিরা করে নিলে তাহলে এখান থেকে আরো একটি পেয়ে যাবে। অর্থাৎ এই তিনটে প্রশ্ন হবসন লেনিন আর এখান থেকে এই দুটো করলে, তিনটে করলে দুটো 8 নম্বরে তোমরা শিওর কনফার্ম পেয়ে যাচ্ছ। যারা বেশি করতে পারবে না এই বুদ্ধিতে করবে। তারপরে বাকি এখান থেকে যেগুলো এক্সট্রা দেওয়া হচ্ছে, ইন্দোনেশিয়া জাতীয়তাবাদী আন্দোলনে ডক্টর সুকর্ণর ভূমিকা লেখো। তারপর উপরের দিকে কিছু স্কিপ করা হয়েছিল, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি, এই পরিকল্পনা ফলাফল গুলি লেখো। এইগুলো তারপরে তোমরা এই অধ্যায় থেকে একটু দেখে রাখবে। অধ্যায় 7 নম্বর অধ্যায় থেকে দেখো কি কি প্রশ্ন করতে হবে তোমাদের। ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনা উদ্দেশ্যগুলি কি ছিল, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে করবে এখান থেকে। তারপরে জোট নিরপেক্ষ নীতি কি ছিল, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য এবং গুরুত্ব দুটোই করতে হবে, এটা খুব মারাত্মক ইম্পর্টেন্ট, এই অধ্যায় থেকে ভালো করে সবাই করবে। আর তারপরে হচ্ছে হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও, এটা তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করবে। অর্থাৎ এই অধ্যায়তে কিন্তু 3টে গুরুত্বপূর্ণ প্রশ্নের দাবি রাখে, ট্রুম্যান নীতি, জোট নিরপেক্ষ নীতি আর হো চি মিন। তবে এর মধ্যে আমার যেটা মনে হয় জোট নিরপেক্ষ এবং হো চি মিন এই দুটো হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট, তো এই দুটো করবে, তারপর ট্রুম্যান নীতিটা করে নেবে। এইগুলো করা হয়ে গেলে যারা প্রশ্ন কিছু এখানে দেখো আরো অনেক রকম ঘুরে ফিরিয়ে আসে, সুয়েজ সংকট আগে এসেছিল 23-এ, তো সুয়েজ সংকট সৃষ্টি কারণগুলি লেখো, সুয়েজ সংকটের গুরুত্ব বা ফলাফলগুলি লেখো, সাদের প্রশ্ন, এটা দেখে রাখাটাই ভালো। ঠান্ডা লড়াই বলতে কি বোঝো, ঠান্ডার যুদ্ধের তাত্ত্বিক ভিত্তির তাৎপর্য আলোচনা করো, এটা মোটামুটি ধরনের প্রশ্ন ধরা হয়। কিভাবে তেল কূটনীতি উপসাগরীয় সংকটে বহিঃপ্রকাশ ঘটিয়েছিল সে সম্পর্কে বিষয়ে আলোচনা কর। তারপরে এই প্রশ্নটিও দেখে রাখবে, এটাও মোটামুটি প্রশ্ন হিসাবে ধরা হয়। তো তোমাদের কিন্তু পরপর 4টে প্রশ্ন কিন্তু খুব মারাত্মকভাবে রাখা হচ্ছে। তবে জোট নিরপেক্ষ হো চি মিন এই দুটো আমি বললাম খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায়তে। তারপরে ট্রুম্যান নীতি করো, তারপর সুয়েজ সংকট সৃষ্টির কারণগুলি লেখো, এটা করো। বাকিগুলো মোটামুটি প্রশ্ন না করলেও চলবে। অধ্যায় 8 অষ্টম অধ্যায়তে কি কি প্রশ্ন করতে হবে এবার দেখো। অষ্টম অধ্যায় থেকে স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করো, খুব খুব গুরুত্বপূর্ণ, এটা দেখে রাখবে ভালো করে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা দেখে রাখতে হবে। আর তারপরে প্রশ্ন, স্বাধীন বাংলাদেশে
উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা কর। তো এই দুটো প্রশ্ন এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ, সবাইকে ভালো করে করতে হবে। তবে এই দুটোর মধ্যে থেকে আবার বাংলাদেশি উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দাবি রাখে। এই দুটো হয়ে গেলে বাকি দুটো প্রশ্ন রাখা হচ্ছে, তোমরা নর্মাল মোটামুটি ভাবে দেখে রেখো। সেটা হচ্ছে অব উপনিবেশিকরণ বলতে কি বোঝো, এর কারণ ও প্রভাব লেখো। অথবা দিয়ে এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, অব উপনিবেশিকরণ বলতে কি বোঝো, এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। এই হচ্ছে তোমাদের টোটাল 8টা অধ্যায় থেকে প্রশ্ন। তবে বারবার বললাম, 8ম অধ্যায় থেকে দুটো প্রশ্ন কিন্তু এখানে বেশি গুরুত্বপূর্ণ। স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য আর বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা। এবার দেখো তোমাদের এখান থেকে যদি তোমরা একটা যারা বেশি করতে পারবে না, গোটা 6 বা 7টা প্রশ্ন বাছাই করতে যাও, তাদের জন্য বলছি তোমরা পেশাদারি ইতিহাস বলতে কি বোঝো, পেশাদারি ইতিহাস এবং অপেশাদারি ইতিহাসের পার্থক্য লেখো। এই প্রশ্নটা রাখতে পারো, এটা একটা গুরুত্বপূর্ণ। তারপরে তোমরা উপনিবেশবাদ সাম্রাজ্য বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটা দেখতে পারো, এটা হচ্ছে তারপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন দাবি রাখে। তারপরে প্রশ্ন হচ্ছে তোমরা ভারত ছাড়ো আন্দোলন অর্থাৎ 1942 আগস্ট আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। এটা 3 নম্বর প্রশ্ন হিসেবে রাখবে, খুব গুরুত্বপূর্ণ আসবে 3টে। আর এর সঙ্গে নেতাজি সুভাষচন্দ্রটা কিন্তু অবশ্যই দেখে রাখো, কারণ এই দুটো করলে কিন্তু একটা কমন পাবে। তো এখান থেকে ভারত ছাড়াটা বেশি ইম্পর্টেন্ট বলে আমি বললাম। তো 3টে এখান থেকে হয়ে গেল তোমাদের। তারপরে তোমরা তৃতীয় অধ্যায় থেকে অবশিল্পায়ন বলতে কি বোঝো আর ঔপনিবেশিক আমলে ভারত অবশিল্পায়ন সম্পর্কে আলোচনা করো। এই 4টে প্রশ্ন, এটা ধরো 4টে হচ্ছে, এই 4টে প্রশ্ন ভালো করে করবে। এখান থেকে একটা 4টে হলো। তারপরে প্রশ্ন দেখো, আলিগড় আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো বা সৈয়দ আহমদ খানের ভূমিকা। এই নিয়ে হচ্ছে তোমাদের 5টা। তারপরে তোমরা জোট নিরপেক্ষ নীতি কি ছিল, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। এইটা দেখে নেবে, এটা হচ্ছে 6টা। তার সঙ্গে অবশ্যই হোচিমিনটা একটু দেখে রাখবে, যেটা গুরুত্বপূর্ণ বললাম। আর এখান থেকে স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা লেখো। এই হচ্ছে 7টা প্রশ্ন তোমার খুব গুরুত্ব দাবি রাখে। যারা বেশি করতে পারবে না, এই 7টা করলে তোমরা কিন্তু প্রায় অনেক প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। পরপর তোমার লাস্ট মুহূর্তে শেষ মুহূর্তে কিছু সাজেশন দিয়ে যাচ্ছি, এগুলোকে তোমরা একটু অবশ্যই দেখে রাখবে।